এগুলো তো বানানো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে চলে আসছি গ্র্যান্ড প্রিন্স বাজারে। তো সেটা হচ্ছে মিরপুর ১ নম্বর গোলচক্কর মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের অপোজিটে যেটা, সেই আউটলেটটাতে। তো এইখানে এসেছি, আমার হাজব্যান্ডের শেষ মুহূর্তের কিছু কেনাকাটা বাকি ছিল, সে আসলে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে সেটা একটু পরে বলতেছি। তো এই যে মিনি রাইস কুকারটা, এটা একদম বেশি মিনি হয়ে গেছে, কারণ হচ্ছে এটার বাটিটা আরও ছোট। তো সেই জন্য আর কি আমরা একটু বড়টা নিয়েছি, অন্য আরেকটা ডিজাইনের। আর এই যে ছোট ছোট মাছের আঁশ পরিষ্কার করার, খুবই কিউট দেখতে। তো আমি হচ্ছে নিজেকে খুব সুন্দর করে বোঝাই টোঝাই নিয়ে আসছি যে এগুলো আমি আর কিনবো না, কারণ এগুলো কিনে নেওয়া পর্যন্তই শেষ, তারপর বাসায় নিয়ে এগুলো ফেলে রাখি আমি। তো এই জন্য আর হাবিজাবি জিনিস কিনবো না, বাট এত কিউট, এগুলো দেখতে আসলে খুবই ভালো লাগে আর সহজে নজর কাড়ে আর কি। তো তার অন্যান্য শপিংগুলো হয়ে গিয়েছে, কারণ সে যেহেতু পোশাক টোশাক খুব ভালো চিনে, মানে আমি যেটা পছন্দ করি সেটাতেই দুষ টুস ধরে। তো সেই জন্য সে ওগুলো তার ফ্রেন্ডদের সাথে করেছে যারা তার সাথে যাবে। আর বাকি হচ্ছে টুকটাক ক্রোকারিজের শপিংগুলো আমি আসলাম আর কি, কারণ এই ব্যাপারে আবার আমি একটু ভালো বুঝি। তো সেই জন্য আমাকে নিয়ে আসছে। আর এই তো আমাদের মাঝে খুব ছোট্ট কিউট একটা ইন্তাজ বাবু আসছে। তো সেই ইন্তাজ বাবুর জন্য গিফট কিনতেছি, আর ওকে পছন্দ দেখতে যাচ্ছি, সেই জন্য আর কি। সবাই ইন্তাজ বেবির জন্য দোয়া করবেন। আর এখানে হচ্ছে বেবির জন্য শীতের আগে যে একটু গরম রয়েছে 2 মাসের মতো, তো সেটার জন্য আর কি কয়েকটা জামা কেনা হচ্ছে। আর এখানে হচ্ছে ওর জন্য প্ল্যানিং ছিল না কিছু কেনার, বাট সামনে পড়লো, দেখতে ভালো লাগতেছে, তাই ওর বাবা বললো আমিও চলে যাচ্ছি, তাই ওর জন্য কিনে দিয়ে যাই। তো সেইখান থেকে ওর জন্য কিনা হয়েছে। আর এখানে হচ্ছে আইডিয়ালের সামনে আগে ফ্রেন্ডদের সাথে অনেক খাওয়া হতো, যেহেতু আমি এই রুটেই যাইতাম ভার্সিটিতে। তো হাজব্যান্ডের সাথে আজকে প্রথম খাওয়া হয়েছে, ওর সাথে কখনো খাওয়া হয় নাই, কারণ ও তো ঢাকার বাইরে থাকতো। তো যাই হোক, তারপর হচ্ছে এখানে গুল্লাটা মজা ছিল, ওই গুল্লাটা খাইলাম, এটা খুবই মজা, একদম মুখে লেগে থাকে আর কি। তা আমি ওকে চিনায় চিনায় এখানে নিয়ে আসছি। তারপর হচ্ছে আমরা ইন্তাজ বেবিকে দেখে এসে তারপর সবাইকে নিয়ে আমরা এখানে বেলপুরিও খেয়েছি। তো হোস্টেলে থাকতে আমি হচ্ছে টক ছাড়া শুধু মশলা দিয়ে বেলপুরিটা খাইতাম, তো আজকে সেটা খাওয়া হয়েছে। অনেকদিন পরে মেমোরি রিকল করা হয়েছে আর কি। তো এই তো অনেকদিন পরে বাইরের খাবার দাবার, তারপর হচ্ছে রিক্সায় একটু ঘোরাঘুরি, শপিং, সবকিছু আসলে ভালোই গেছে দিনটা। মানে খুব একটু ব্লগের মধ্যে দেখাই দিছি মাত্র কয়েক সেকেন্ডের কয়েকটা ক্লিপ, বাট এইটা করতেই হচ্ছে সারাটা দিন চলে গেছে। আমি এখানকার লাচ্ছিটাও ট্রাই করেছিলাম, বাট লাচ্ছির চেয়ে হচ্ছে গোল্লাটাই বেশি মজা লাগছে। আব্বু হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করাতে মানে এই জিনিসগুলো অনেক পিছিয়ে গেছে, একদম শেষ মুহূর্তে এসে আমরা একদম সময়ই হাতে পাচ্ছিলাম না, এরকম করে সবকিছু কেনা হয়েছে। এখন বলে দেশে কোথায় যাচ্ছে, সে হচ্ছে হায়ার স্টাডিজের জন্য অ্যাব্রোড যাচ্ছে। তো তো বুঝতেই পারছেন একেবারে অনেকটুকু লম্বা সময়ের জন্য যাচ্ছে, কারণ যারা প্রথমবার যায় তাদের আসতে একটু লেট হয়। তো এই তো তাকে আর কি বিদায় দেওয়ার জন্য শেষ মুহূর্তের সব কিছু প্রস্তুতি নেওয়া হচ্ছিল। আর তাকে বিদায় দেওয়ার জন্য আব্বু আম্মু হচ্ছে তাড়াহুড়া করে বাড়ি থেকে আসতে নিছিল, প্লাস হচ্ছে একটু ফ্যামিলি টাইম কাটানোর জন্য। কিন্তু দেখা গেল যে ওই দিনই আব্বুর যেদিন আসবে বাড়ি থেকে, মানে গ্রামের বাড়ি থেকে ঢাকায়, ওই দিনই হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো আর কি, যা হয় ভালোর জন্যই হয় হয়তোবা। শেষ মুহূর্তে আব্বুর সার্জারিটা, ওনার ডায়াবেটিক অনেক বেড়ে গিয়েছিল, যার জন্য পিছাতে পিছাতে এমন হয়েছে যে আমার হাজব্যান্ড যেদিন চলে যাবে সেদিন সকালে আব্বুর সার্জারি হয়েছে, ও হচ্ছে রাতে চলে গেছে। তো মানে বুঝতেই পারছেন কি একটা অবস্থা গিয়েছে আমাদের উপর দিয়ে। আর এই পুরাটা সময়ের মধ্যে আমি হচ্ছে তেমন কোনো কান্নাকাটি করি নাই, কারণ আমি এক্সপ্রেশনলেস, ইমোশনলেস হয়ে গিয়েছিলাম। মানে আমার চোখ দিয়ে কোনো পানি বের হচ্ছিল না। মানে মনে হচ্ছিল মানে কি একটা অদ্ভুত অনুভূতি, অদ্ভুত একটা মানে সময়ের মধ্য দিয়ে, একটা ফিলিংসের মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম। সেই ব্যাপারগুলো বুঝতে পেরেছিল, তাই জন্য আজকে আমাকে জোর করে নিয়ে আসছে, চলো শপিং করব, চলো হাঁটাচলা করব, চলো কিছু একটা খাই। আর আমার স্ট্রিট ফুড খুব খুব পছন্দ। তো সেটার জন্য আর কি মানে সে নিজে থেকেই খাওয়াচ্ছিল। অন্যদিন আমি জোর করে করে খাই, সে না করে, না স্ট্রিট ফুড খাওয়া লাগবে না, স্ট্রিট ফুড খাইলে শরীর খারাপ করবে, পেটে অসুখ হবে। মানে আজকে সে নিজে থেকেই খাওয়াচ্ছে। তো মানে সে নিজেও বুঝতে পারছে যে মানে আমাকে স্বাভাবিক করার জন্য চেষ্টা করে যাচ্ছিল আর কি। তো ওখান থেকে বের হবো, তখন হচ্ছে আরেকটা দুঃসংবাদ পেলাম, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ওয়াইফ মারা গিয়েছে। মানে ওনার নাকি জ্বর, সর্দি কাশি এরকম ছিল। তো আগে থেকে শ্বাসকষ্ট ছিল আর কি। তো উনি যে ইনহেলারটা ব্যবহার করতো, তো সেটা হচ্ছে বাজারে পাচ্ছিল না। তো সেই জন্য ওনার দেরি হয়ে গেছে আর কি সেটা ওনাকে দিতে, যার জন্য উনি আসলে শ্বাসকষ্ট থেকে মারা গিয়েছেন।
তো তাড়াহুড়া করে আমরা হচ্ছে বের হয়েছিলাম ওনাকে দেখতে যাওয়ার জন্য। বাট আমরা যেতে যেতে ওনারা হচ্ছে চলে গিয়েছে, যেহেতু ভাইয়া ভাবি এখানে একা থাকতো ওনার বেবিকে নিয়ে। তো ওনাদের সব সদস্য সংখ্যা মানে ফ্যামিলি মেম্বাররা সব গ্রামে। তো সেই জন্য ওনারা বেশিক্ষণ এখানে আর ওয়েট করেন নাই, ওনারা অ্যাম্বুলেন্সে করে রওনা দিয়েছেন বাড়ির উদ্দেশ্যে। এই কয়েকটা দিন আসলে একদম লাইফে স্মরণীয় হয়ে থাকবে। তো আমার হাজবেন্ডের ফ্রেন্ডরাও আসছিল, এটা আমাদের বাসার পাশেই একটা জায়গায়। তো এই মামাটা হচ্ছে খুবই ভালো বেলপুরি বানায়। তো আমি হচ্ছে পানিপুরি নিয়েছিলাম, তো পানিপুরি নিয়েছি যদিও আমি পানি ছাড়া, মানে আমি মশলা দিয়ে শুধু খাচ্ছিলাম। হোস্টেলে আমি এভাবে খেতাম আর কি গাজীপুরে। তো সেটাই আর কি মেমোরি রিকল করতেছিলাম, আর হচ্ছে সেটা বলতেছিলাম আর কি, মানে নিজেদেরকে স্বাভাবিক করার চেষ্টা। এখানে আড়ং থেকে কিছু জুস নিয়ে আসছিল আমার ছোট ভাই, তো সেটা আর কি 2টা অবশিষ্ট রয়ে গেছিলো, তো 2টা খাচ্ছি। আর এই জুসগুলা খুবই মজার। তো ফ্রুট ব্লগারদের ভিডিও দেখতে দেখতে আমাদের হচ্ছে চুই ঝালের গরুর মাংস, তারপর খিচুড়ি, হাঁসের মাংস, ভর্তা এগুলো দিয়ে খাওয়ার ইচ্ছা ছিল ওখানে বসে। বাট ওখানে যেতে পারিনি, সাদিক বাবু ঘুমাই গেছে আর আব্বু আম্মু যেহেতু হসপিটালে, তো সেই জন্য আর কি ওকে কার কাছে রেখে যাব। আর হচ্ছে যেহেতু ও চলেও যাবে, অন্য কোনো দিন এটা খাওয়ার মানে সম্ভাবনাটাও নাই আর। তো সেই জন্য আর কি ও জোর করে ওই দিন নিয়ে আসছিল বাসায়। তারপর ওখানে খেলাম, ওইটা মোটামুটি ভালোই ছিল। তো তারপর হচ্ছে পরের দিন সকালবেলা, তো আব্বুর সার্জারি সকাল 8টায় ডক্টর বলে দিয়েছিল। তো আমরা হচ্ছে বের হয়েছি খুব সকালবেলা সারিদকে নিয়ে। তো বের হয়ে যাচ্ছিলাম হসপিটালে। তো বঙ্গ হসপিটাল যেহেতু সরকারি হসপিটাল, ওখানে হচ্ছে মানে সিরিয়াল বলতে কিছু নাই। ওনারা নিজেদের মতো করে সিরিয়াল ডাকতেছেন, তো 2 ঘন্টার মতো লেট হয়েছিল। তো তারপর হচ্ছে অপারেশনটা হলো। তো অপারেশন কেমন হয়েছে সেটা তো এখন বলা যাবে না, মানে যখন প্লাস্টার খুলে দিবে তখন হচ্ছে হয়তো বা বলা যাবে ওনার মুভমেন্ট দেখে কেমন লাগতেছে তখন। এখন পর্যন্ত তো প্লাস্টার করাই আছে। তো মোটামুটি 3.5 ঘন্টার একটা মেজর সার্জারি হয়েছে হাতে। তো সেইখান থেকে বের করে আব্বুকে দেখাইছে আমাদেরকে, দেখানোর পর তারপর হচ্ছে ওনাকে অবজারভেশন রুমে নিয়ে গিয়েছে। আর অবজারভেশন রুমে নিয়ে যাওয়ার পর তো আর আমাদেরকে দেখতে দিবে না। তো ওনাকে হচ্ছে অবজারভেশন রুমে ঢুকে আমরা হচ্ছে বের হয়েছিলাম, যে আমার উকিল বাবাও আসছে। তো এই বাবাকে নিয়ে আসছি আর ছোট ভাইকে বসায় দিয়ে আসছি, আর আমরা বড় 2 ভাই বোন আর হচ্ছে আম্মু, আমরা হচ্ছে বাসায় যাচ্ছি। আর হচ্ছে যেহেতু আমার হাজব্যান্ড আজকে চলে যাবে, তো আমার শ্বশুর বাড়ির সবাই আসবেন, আমার ভাসুররা, আমার ননাস সবাই আসবেন। তো তাদেরকে তো একটু আপ্যায়নের ব্যবস্থা করা লাগবে। আর যেহেতু হসপিটালে দৌড়াদৌড়ি করতেছি 20-25 দিন যাবত, মানে আমাদের তো বাসার অবস্থা একদম যাচ্ছে তাই। আর আম্মুরও প্রেশার হাই হয়ে গিয়েছে, তো সেই জন্য আর কি ওনাকেও ডক্টর দেখাতে হবে। তো যেই দখল গিয়েছে, মানে আপু তো হচ্ছে অসুস্থ, মানে একা একা সব কোনো কিছুই করতে পারতেছে না, এখন সব কিছুতেই হেল্প লাগতেছে। তো সেটা তো আম্মাই করতেছে। যেহেতু অনেকগুলো দিন হয়ে গিয়েছে, সবকিছু খাওয়া ঘুম সবকিছুরই ডিস্টার্ব হচ্ছে, তো উনিও অসুস্থ হয়ে গিয়েছেন। যদিও বাসায় আনার 1 ঘন্টা পরে আবার ফোন দিয়েছে হসপিটাল থেকে যে আমার আপুর কন্ডিশন এখন ভালোই আছে, তো সেই জন্য ওনাকে অবজারভেশন রুম থেকে বের করে বেডে দিয়ে দিয়েছে। তো আমরা সেটা জানতাম না, আমরা জানতাম যে ওনাকে পরদিন দিবে। তো সেই জন্য আমাকে আবার দৌড়ায় পাঠিয়ে দিছি হসপিটালে। আমি শুধু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে গিয়েছিল। তো বাসায় এসে মোটামুটি যে বাজারগুলো শেষ হয়ে গিয়েছিল সেগুলো করে নিয়ে আসছে আমার হাজব্যান্ড আর আমার ছোটো ভাই মিলে। তো 2জন মিলে করে নিয়ে আসার পর এখন আমি রান্নার দায়িত্ব তো আমার একার উপরেই পড়তেছে, যেহেতু সে চলে যাবে, সে তার গুছানোতে ব্যস্ত। তো আমি একা একা রান্না করতেছিলাম। তো সেই জন্য রান্নার ভিডিও ব্লগ অত একটা করতে পারি নাই। তো একটু দেখাই দিচ্ছে, আমি এখানে রোস্ট করেছি, তারপর হচ্ছে এখানে গরুর মাংস করেছি। গরুর মাংসটা এত বেশি হয়ে গেছিলো, প্রেশার কুকার ভরে গেছিলো, তাই একটু উপচায় পড়ছে আর কি। তো তারপর হচ্ছে এই যে রোস্টটা, আর এই রোস্টটা তো আমি ভাজা ছাড়াই করি, এই জন্য আমার সময় লাগে না আর কি রোস্টটা করতে। আমার হাজব্যান্ড হচ্ছে ভিডিও করতে দিতেছিল, মানে ওর হচ্ছে লাস্ট আমাকে হেল্প করা আর কি, লাস্ট ভিডিও এটা। তো আমাকে হেল্প করতেছিল আর কি। তো এই তো রোস্টটা প্রায় হয়ে আসছিল, 90%-এর মতো হয়ে গিয়েছে। আমি সাদা পোলাও করেছিলাম, তো সেটার জন্য চালটা ভেজে নিচ্ছিলাম আর কি। তো এটাও সেই ভিডিও করে দিয়েছে, আর সে সাইডে দাঁড়িয়ে আমাকে পচাচ্ছিল আর কি, এই যে মানে খোঁচানো আর কি যাকে বলে। তো এই তো পানি দিয়ে দিয়েছি, বাকি সব কিছু দিয়ে দিয়েছি, আর এখানে গুঁড়া দুধ দিচ্ছি। গুঁড়া দুধটা দিলে আমার মনে হয় যে পোলাওর টেস্টটা খুব ভালো আসে, সেজন্য আমি সবসময় গুঁড়া দুধটাই ইউজ করি। আর এসব রান্নাবান্না এখন করতে করতে মানে এইগুলা এখন আমার হাতের আন্দাজ চলে আসছে, এখন আমার কোনো কিছু মেপে টেপে দেওয়া লাগে না, আমি হাতের আন্দাজে করতে পারি। আর এই পোলাওয়ের পানিটা হচ্ছে হাতের আন্দাজটা আমার জেঠি শিখাই দিছিল, তো খুব ভালো একটা জিনিস আমাকে শিখাইছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি চাইনিজ ভেজিটেবলও করেছিলাম, তো সেটাই হচ্ছে করে রাখছিলাম আগেই, এখন একটু গরম করে দিচ্ছি খাওয়ানোর আগে। এটাকে আমি বেশি করে দুধ দিয়ে বিয়েবাড়ির স্টাইলেই রান্না করেছি। তো পাউডার মিল দিয়েছি, তো মানে খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছিল আর কি। আর এখানে আমার হাজব্যান্ড হচ্ছে তাল জাল করা খুব পছন্দ করে, সে দুধ ভাত দিয়ে খায়, তো তার জন্য হচ্ছে তাল জাল করতেছিলাম। এখানে বেশি করে নারকেল দিয়েছি, দিয়ে তালটাকে হচ্ছে একদম ঘন করে জাল করে নিয়েছি।
আর এটা করতে অনেক সময় লাগে, সেই জন্য আমি অল্প করে নিয়েছি। আর হচ্ছে তাল অনেক ফুটে ওঠে, একদম ছিটে ছিটে হাতের মধ্যে লাগে, আমার কয়েকবার লেগেছে এবং কয়েক জায়গায় একদম পুড়ে গিয়েছে আর কি। তো সেটাকে হচ্ছে আস্তে আস্তে নেড়ে চেড়ে এক চুলায় বসিয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে করে হচ্ছিল সেটা। এই জিনিসটা রান্না করলে মানে অন্য কোনো কিছু দরকার নাই, বাসায় একদম গন্ধে মৌ মৌ করে পাকা তালের রসে। ওই যে বলে না, পাকা আমের মধুর রসে রঙিন করি মুখ, আর এটা পাকা তালের মধুর রসে রঙিন হয়ে যায় বাসা এরকম। আর আমি রান্না করতেছিলাম আর চিন্তা করতেছিলাম, এই লোক হচ্ছে সব জায়গায় নিজেকে মানায় নিতে পারে, কিন্তু হচ্ছে সে ঘরোয়া খাবারগুলো খুব বেশি পছন্দ করে রিচ ফুডের তুলনায়। তো দেশের বাইরে যেয়ে তার খাবারের অবস্থা কি হবে, আমি সেটাই চিন্তা করতেছিলাম আর কি। অন্য সব কিছু হচ্ছে মানিয়ে নিলেও আমি হচ্ছে এই খাবার দাবারের ব্যাপারটা নিয়ে মানে খুবই কনফিউজড ছিলাম যে কি হবে, মানে এটার জন্য আর কি ওর কথা ভেবে আমার খুব কষ্ট হচ্ছিল। মানুষের চলার পথ তো আসলে কখনোই মসৃণ হয় না, কিন্তু তারপরে দোয়া করতেছে আল্লাহ যেন ওর চলার পথটাকে মসৃণ করে দেয়, আমিন। তো এই ইলিশ মাছটাকে তো আমি অনেকক্ষণ মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তো এখন হচ্ছে সেগুলোকে ভেজে নিচ্ছি। ওনারা চলে আসছেন, তো এটা শেষ মুহূর্তে খাবারের আগে আগে ভেজে দিয়েছিলাম আর কি। মাছ ভাজা তো একটু গরম গরমই ভালো লাগে। ইলিশ মাছটাকে আমি আসলে সরিষার তেলে ভাজতেছি। তো এই বছর তো দেখলাম অনেকেই খুব ইলিশ মাছ নিয়ে ভিডিও করতেছেন, কিন্তু আমি তো হচ্ছে এই যে এই ঝামেলাগুলোর জন্য আমি রান্না করেছি ঠিকই বাসায় কয়েকদিন, বাট ভিডিও করা হয় নাই। এটাই প্রথম ভিডিও যাচ্ছে এই বছরের জন্য ইলিশ মাছ ভাজার। এতগুলো দৌড়াদৌড়ি একসাথে করে মানে এনার্জি হচ্ছিল না ভিডিও করার। আমি চিন্তা করেছিলাম যে একদমই কোনো ভিডিও করবো না, কিন্তু তারপর আবার ভাবলাম যে পরে আফসোস থাকবে, একটা মেমোরি হিসেবে রাখার জন্য ভিডিওটা করি। তো সেই চিন্তা থেকেই আসলে ভিডিওটা করা হয়েছিল। যাক, ভালো হয়েছে আজকে আমি ব্লগে অ্যাড করতে পারছি আর কি ভিডিওটা করাতে। তো এই তো ইলিশ মাছটাকে সুন্দর করে এক পাশ হয়ে গিয়েছে, আরেক পাশ ভেজে নিচ্ছি। আমি একটু মুচমুচে করে ভাজবো, বাট বেশি মুচমুচে করবো না, বেশি মুচমুচে করলে আমার মনে হয় যে কোনো মাছের আর কি আলাদা একটা নিজস্ব ফ্লেভার থেকে সেটা নষ্ট হয়ে যায়। তো ওনারা হচ্ছে একদম পরে এসেছিলেন, তো মানে একদম খাবারের সময় হয়ে গিয়েছিল, সেই জন্য আর কি কোনো নাস্তা টাস্তা মানে আমার মনে হয়েছিল দিলে আর ভাত খাওয়া হবে না, তো সেই জন্য আমি আর কোনো নাস্তা দিইনি। তো সেই জন্য হচ্ছে আমি তাড়াতাড়ি করে মাছটা ভেজে একদম খেতে বসিয়ে দিয়েছিলাম। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে এগুলোকে উঠায় নিচ্ছি একটা একটা করে। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে দিবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না, আর নিয়মিত কমেন্টস করবেন আমার সাথে কানেক্টেড থাকার জন্য। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইলিশ মাছ ভাজতেছিলাম আর মনে করতেছিলাম সে আসলে ইলিশ মাছ খেতে খুব পছন্দ করে, সেই জন্য আমাদের বাসায় সবসময় হচ্ছে ইলিশ মাছ থাকে, সেটা যে কোনো সাইজের। তো সেটাই আর কি, ওই দেশে হচ্ছে ইলিশ মাছ সবসময় পাওয়া যায় না, ও যেখানে থাকবে। আর মাঝে মাঝে পাওয়া যায়, কিন্তু সেটার খুবই দাম এবং হচ্ছে সেটা ফ্রেশ না, অবভিয়াসলি ফ্রোজেন থাকে আর কি। সে হচ্ছে শুটকি মাছ খেতেও পছন্দ করে, শুটকি ভর্তা খেতে পছন্দ করে। তো আমার আব্বু হচ্ছে গ্রাম থেকে কিনেও নিয়ে আসছিল, কিন্তু সে প্যাকেট করে এটা আবার রেখে চলে গেছে। সে যেহেতু ডরমেটরিতে থাকবে আর সেখানে বিভিন্ন দেশের লোকজন বা স্টুডেন্টরা আর কি থাকবে ওর পাশাপাশি, তো সেই জন্য আর কি। আর শুটকির যেহেতু একটা ডিপ স্মেল রয়েছে, তো সেটা আর কি প্রবলেম হতে পারে, সেই জন্য ওর সাথে যারা যাবে সবাই ডিসিশন নিল যে ওনারা আসলে কোনো শুটকি মাছ নিয়ে যাবে না, তো সেই জন্য আর কি রেখেই গেছে। তো তার খাবারের ব্যাপারটা নিয়ে আমি আসলে খুবই শঙ্কিত যে কি হবে, কিভাবে সে অ্যাডজাস্ট করবে। তো ইনশাল্লাহ সবকিছু ভালোভাবেই হবে, সেই মানে আশাটাই করতেছি আর কি, সেই দোয়াটাই করতেছি। তো এখন হচ্ছে আমরা সবাই বের হয়ে গিয়েছি খাওয়া দাওয়ার পরে। তো আমি, আমার ছোট ভাই, আমার হাজব্যান্ড একটা গাড়িতে উঠলাম, আর আমার ননাস ভাসুররা হচ্ছে আরেকটা গাড়িতে উঠেছেন। তো আমরা হচ্ছে এয়ারপোর্ট পর্যন্ত চলে আসছি প্রায়। তো সেইখানে হচ্ছে মানে কি ভিডিও করব বুঝতেছিলাম না আর কি। তো এতদিন হচ্ছে আমাদের রিলেটিভসদের মধ্যে অনেকেই হচ্ছে দেশের বাইরে থাকেন, মানে খুব বেশি না, অল্প কয়েকজন থাকেন। তো ওনারা যখন গিয়েছেন ওনাদের ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে, তো শুনেছি যে কেমন লাগে কেমন লাগে। তো আমি হচ্ছে প্রথমবারের মতো, আমি জানি খারাপ লাগবে বা আমার আগে থেকে লাগতেছেও, বাট আমি হচ্ছে প্রথমবারের মতো সেটা রিয়েলাইজ করতে পারছি এই জায়গাটায় দাঁড়ায় যে আসলেই কেমন লাগে। তো এতটা দিনের জন্য, মানে কত দিনের জন্য সেটা তো এখন বলে যায় নাই যে সে এতদিন পরে আসবে, বা সেটা বলা যায়ও না। তো মানে অনেকগুলো দিনের জন্য আর কি চোখের সামনে থাকবে না, মানে এটা প্রথমবারের মতো সে যাচ্ছে। সাদি তো অনেকক্ষণ বাবার কোলে ছিল, অনেকক্ষণ বাবাকে জড়ায় ধরে রাখছে, তারপরে সে আস্তে আস্তে ঘুমাই গেল। তো মানে শেষের বিদায়টুকু দিতে পারে নাই, তো অনেক ওকে জাগানোর চেষ্টা করা হয়েছে, বাট বাচ্চা মানুষ তো সে জাগে নাই আর কি, তার তখন ঘুমটা লেগেছিল মাত্র। এই তো ওর বাবা অনেক চেষ্টা করতেছে, তো সবকিছু গুছায় নিচ্ছিল, সবার কাছ থেকে বিদায় টিদায় নিয়ে নিচ্ছিল আর কি।
তো এয়ারপোর্টে গিয়ে ভালোও লেগেছিল, কারণ ওর সাথে যারা যাবে সবার সাথেই দেখা সাক্ষাৎ হয়েছে, মানে সব ভাবিদের সাথেও দেখা হয়েছে। তো সবার সাথে কথা বলা হয়েছে এবং নাম্বার এক্সচেঞ্জ করা হয়েছে, তো খোঁজখবর নেওয়া হয়েছে। সেই ব্যাপারটা থেকে খুবই ভালো লাগতেছিল। লাস্ট কয়েকদিন ওদের সাথেই শপিং টপিং করেছে, ঘুরেছে। তো পরিচিত কয়েকজন একসাথে যাচ্ছে। আর যেহেতু ওরা সবাই স্টুডেন্ট এবং একই ইউনিভার্সিটিরই ছিল, তো মানে সেইখান থেকে একটু চিন্তামুক্ত লাগতেছে যে একজন একজনের বিপদে অ্যাটলিস্ট প্রথম প্রথম যেহেতু অনেকেই চেনা পরিচিত থাকে না, তো বিপদে হেল্প পাওয়া যায় না, তো সেইখান থেকে ভালো লাগতেছিল এবং চিন্তামুক্ত লাগতেছিল। আসলে বউ বাচ্চা ফ্যামিলি মেম্বার সবাইকে রেখে এত দূরে থাকা, ইনকামের জন্য যাওয়া এত ভালো জীবনে লাগবে না। মানে আমি সবসময় এই জিনিসটার বিপক্ষে ছিলাম, দেশের বাইরে থাকার। বাট সেটা এখন নিজের সাথে হচ্ছে আর কি, নিজে ফেস করতেছি। মানে সেটাই, আমরা যে জিনিসটা পছন্দ করি না সেটাই আমাদের সাথে বেশি বেশি হবে। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। লাইফে একটু আছে, আরেকটু বেটারের জন্য, আরেকটু ভালো যেন হয়, সেই চিন্তা থেকে তো আমরা সবসময় চেষ্টা করে যাই। তো সেটাই যেন আল্লাহর ড্রিম যেন ফুলফিল করে আমাদের। আমিন। আমাকে তো সবাই বলতেছিল যে এই যে বিদায় দিচ্ছ, এখন থেকে তো ভাতও খেতে পারবো না, ভাত খেতে বসলেও চোখ থেকে পানি পড়বে। জীবনের প্রত্যেকটা কঠিন মুহূর্তে আমি হচ্ছে নিজেকে সান্ত্বনা দিয়েছি, যে আমি নিজেকে বলেছি আর কি, যে আমি যথেষ্ট ব্রেভ, আমি যথেষ্ট স্ট্রং। তো সেই চিন্তা থেকেই ওই দিনও আমি এটাই করতেছিলাম। আর অনেকক্ষণ নিজের কান্নাটাটি ধরে রেখেছি, ইমোশনটাকে ধরে রেখেছি। বাট শেষ মুহূর্তে একটু রক্ষা হয় নাই আর কি। তো যাই হোক, তাকে বিদায় দিয়ে আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি।